আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। দর্শক, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি যে মন্তব্য করেছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করছি। তিনি গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের একটি যৌথ সম্মেলনে রাশিয়া, ইউক্রেন এবং হামাস ইসরায়েল সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন এবং তিনি তাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন যুদ্ধের জন্য। এর মধ্যে দিয়ে কি তিনি বিশেষ কোনো কিছু ইঙ্গিত করছেন? এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় যুদ্ধের প্রস্তুতি কেন ভারতের। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আমিনুল করিম, নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। আমি জেনারেল আমিনুল করিম, আপনার কাছেই প্রথম জিজ্ঞাসা, যে বক্তব্যটি রাজনাথ সিং দিয়েছেন এটি কি বিশেষ কোনো দিক ইঙ্গিত করে? ইয়েস, ইট ডাজ। এটা করবে ডেফিনেটলি, বিকজ ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিরক্ষা মন্ত্রী তাদের কমান্ড হেডকোয়ার্টারে লখনৌতে, তাদের নর্দার্ন কমান্ড হেডকোয়ার্টার, সেখানে সমস্ত কমান্ডারদের কনফারেন্সে এত বড় কথা বলেছেন, যেটা খুব দুঃখজনক। আমি বলবো অপ্রত্যাশিত, অনভিপ্রেত, যেটা বলবো আর কি। এভাবে বাংলাদেশকে ইউক্রেনের সাথে তুলনা করা বা গাজার সাথে তুলনা করা ঠিক না। তবে তারা, আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশকে তারা এখন একটা মনে করছে এটা একটি স্ট্র্যাটেজিক স্পেস, বিকজ চায়না একদিকে আছে, মায়ানমার আছে, আমেরিকা আছে, ইন্ডিয়া আছে, বে অফ বেঙ্গল আছে, মানে বঙ্গোপসাগর আছে। বঙ্গোপসাগর মালাক্কা স্টেট এবং সাউথ চায়না সি লিঙ্কড আপ। এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে। আমেরিকানদের একটা প্ল্যান আছে বার্মার উপরে বা মায়ানমারের উপরে। আর বে অফ বেঙ্গলকে ভারত বলে ইন্ডিয়ান লেক। এটা কিন্তু আমাদের বে অফ বেঙ্গল বিলংস টু বাংলাদেশ, বা তারা কিন্তু বলে ইন্ডিয়ান লেক। এবং ইন্ডিয়ান নেভাল কমান্ডের হেডকোয়ার্টার এখন কিন্তু বে অফ বেঙ্গলের সাইডে করা হয়েছে। দিস ইজ এ বিগ চেঞ্জ, বিকজ মেন কারণ হচ্ছে চায়নাকে কন্টেন করার জন্য। চায়নার নেভি কিন্তু প্ল্যান যেটা বলে পিপুলস লিবারেশন আর্মি নেভি, তারা কিন্তু আস্তে আস্তে ক্রিপিং করতেছে থ্রু মায়ানমার অ্যান্ড থ্রু মালাক্কা স্টেট ইজ এ ভেরি, মানে কী বলবো, এটা চোক পয়েন্ট এবং ইটস এ ডিফিকাল্ট পয়েন্ট। তো তারা বাইপাস করতে চায় থ্রু মায়ানমার এবং ইভেন থাইল্যান্ড দিয়ে তারা একটা প্যাসেজ করার চেষ্টা করতেছে। যাই হোক, মায়ানমার নেভি যেহেতু আস্তে আস্তে বে অফ বেঙ্গলের দিকে আসতেছে, কাজে তারা এটাকে চায়নার কোনো যেতে দিবে না। এবং আমেরিকার সাথে ইন্ডিয়ার, ভারতের একটা সংযোগ আছে, এটাকে আমরা অ্যালায়েন্স বলবো না, বাট অ্যালাইনমেন্ট অবশ্যই বলতে পারি, বা ইন্টেন্সিটি বলতে, সংশ্লিষ্ট বিষয়, হ্যাঁ, সামরিক ব্যাপারে। সামরিক ব্যাপারে তারা কিন্তু যথেষ্ট আগায় গেছে। আমেরিকার মিলিটারি কিন্তু, ওদের অনেকগুলো চুক্তি আছে ওখানে। কাজে এখানে বাংলাদেশ ইন্ডিয়ার দখল মানে রাডারের বাইরে চলে যাক, এটা ভারত বোধহয় মেনে নিবে না। তারা যদি ভালো মতো বুঝে থাকে তারা এটা ভুল করেছে, বিকজ তারা এখানে গণতন্ত্রকে তো লালন করলো না। তারা পাকিস্তান গণতন্ত্রে ফিরে যাচ্ছে, নেপাল যাচ্ছে, ভুটান যাচ্ছে, মালদ্বীপ যাচ্ছে। বাংলাদেশও গণতন্ত্র হতে দিতা, কিন্তু তোমরা তো গণতন্ত্র করো না, তোমরা রেজিম সার্ভাইভালের জন্য করেছো। কাজে এটাকে তারা হাতছাড়া করার পর তারা এখন দেয়ার প্রজেক্ট হ্যাজ ফেল। সো এখানে তাদের একটা কন্ট্রোল তাদের পেতে হবে, এটা সামথিং, এই মেসেজটা তারা দিতে যাচ্ছে। হুমকি দিয়ে কন্ট্রোল করতে চাচ্ছে নাকি সরাসরি? না, সরাসরি আমার মনে হয় না। তবে হ্যাঁ, আমি একজন সামরিক জেনারেল হিসেবে বলবো, যে কোনো হুমকি আমরা সিরিয়াসলি নেব। আমি সেই বিষয়ে আসবো। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার প্রতিক্রিয়া? আমি তো এতে খুব অবাক হচ্ছি না। আমি বলবো, আমি একটু অন্য দিকটা দেখবো, যে রাজনাথ সিং এর ব্যাকগ্রাউন্ডটা কি। তার খুব একটা উচ্চ শিক্ষা নাই, মানে বলতে পারেন যে হোম গ্রোন পলিটিশিয়ান। বিজেপিতে ছিল লখনৌতে এবং উত্তরপ্রদেশে সে তার রাজনৈতিক শিক্ষা গ্রহণ করে। প্রতিরক্ষা বা ডিফেন্স বা কূটনীতির ব্যাপারে তার কোনো বাস্তব অভিজ্ঞতাই নেই। অনেকাংশেই বলতে গেলে যে ওই যে ভারতীয় রাজনীতির মধ্যে যে ধর্মকে ব্যবহার করা এবং ধর্মান্ধতাকে উত্তরপ্রদেশে সক্রিয় রাখা, সেটাই তার মূল বিবেচ্য বিষয়। এখন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে তার অনেক কিছুই দেখা গিয়েছে আচরণগত দিক থেকে
যে অনেকটা হকিস আমরা যেটাকে বলি, যে যুদ্ধংদেহী মনোভাব, ভারত সব দিক দিয়ে এগিয়ে যাবে, চীনকে মোকাবেলা করবে, কোনোভাবেই ভারতকে কেউ আর চোখ রাঙ্গানি দিতে পারবে না, এই ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা তার একটা অভ্যাস, বিভিন্ন সময়ে ব্যবহার করেছে। এবং এই লখনৌতে যে কনফারেন্সটা হচ্ছে, লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী, সেখানে সে ইট ইজ হোম গ্রাউন্ড, এবং এইখানে কমান্ডার্সদের মিটিংয়ে হি ওয়ান্টেড টু প্রবেবলি প্রজেক্ট হিমসেলফ অ্যাজ এ বিগ সাপোর্টার অফ ইন্ডিয়ান পাওয়ার। এবং ইমিডিয়েটলি বিজেপির জন্য এটা যেটা জেনারেল করিম বললেন, যে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়াটা তাদের চোখে গত 15 বছরে তারা যা ইনভেস্ট করেছে বাংলাদেশে তাদের অনুপ্রবেশের জন্য, সেটার চিন্তা করতে গেলে এটা কিন্তু তাদের একেবারে খুবই বড় ধরনের একটা ধাক্কা খাওয়া। এবং তারা তাও আশা ছিল যে এই যে ঘটনা প্রবাহ যে ঘটছে, একটা ফেজ মিস হলে আরেকটা ফেজে তারা চলে যাবে। প্রতিরক্ষা বাহিনীতে তাদের প্রতি আনুগত্য থাকা কিছু উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা থেকেছিল, যারা সরাসরি একেবারে চেয়েছে যে এই আগেকার সরকারকে আবার ফিরিয়ে আনতে। তো কাজে একটা খুব নাজুক পরিস্থিতি ছিল, যখন যে যা কিছু ঘটলেও ঘটতে পারতো। তাছাড়া আমরা জানি যে ছাত্রদের আন্দোলনের সময় কিন্তু অনেকেই স্পেকুলেট করে সার্কামস্টানশিয়াল এভিডেন্স, যাকে আমরা বলি, যে কিছু কিছু ভারতীয় বাহিনীর অংশ তারা অংশগ্রহণ করেছে। এগুলো গ্র্যাজুয়ালি বের হয়ে আসবে ভবিষ্যতে। আমরা যখন আরও পাবো, যখন বিচার প্রক্রিয়া শুরু হবে, এই যে বিভিন্ন সংস্থায়, তার মধ্যে মিলিটারি কোর্ট অফ ইনকোয়ারিও রয়েছে, তাদের যে বিচার প্রক্রিয়া শুরু হবে, সেখানে বের হয়ে আসবে যে সেরকম কোনো চুক্তি ছিল কিনা, যে সেনাবাহিনীর আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের, আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের, সেনাবাহিনী প্রধানের সাথে ভারতের, যে জেনারেল আজিজের সময়টা স্পেশালি কি ধরনের কমিটমেন্টগুলো ছিল। কাজেই ওই সময় যে ধরনের তারা পেনিট্রেট করতে পেরেছে আমাদের একেবারে বলতে গেলে আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাঙ্ক অ্যান্ড ফাইলে, বলা হয় যে গোয়েন্দা বাহিনীর মধ্যেও নাকি কয়েক হাজার আপনার ছাত্রলীগ সদস্য তারা প্রবেশ করে চাকরিতে অ্যাক্টিভলি জয়েন করে আমাদের এই সামরিক ইন্টেলিজেন্স বা বেসামরিক ইন্টেলিজেন্সের মধ্যে একটা মারাত্মক ক্ষতি সাধন করেছে। এবং এটা একটা বড়, আজকে সকালে ইনফ্যাক্ট আমাদের একজন নিরাপত্তা বিশারদ, একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার একটা সেমিনারে সরাসরি ইন্টেলিজেন্সের ভিতরে যে পেনিট্রেশন হয়েছে সেটা নিয়ে বলছিলেন, একটা পাবলিক ফোরামে যেখানে বিভিন্ন রাষ্ট্রদূতরা বসেছিল। এবং তিনি বললেন যে এটা আমার বলতে কোনো দ্বিধা নাই, যে আমাদের সামরিক বাহিনীর ইন্টেলিজেন্সে একটা ব্যাপক ওভারহল করতে হবে, ব্যাপক করতে হবে। সুতরাং এই যদি বাস্তবতা হয়ে থাকে, এবং এই বাস্তবতা ইন্ডিয়ানদের যে কত কোটি কোটি টাকা তারা ঢেলেছে এখানে, এই বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, স্থায়ী নিয়ন্ত্রণ, এটা হারানোটা অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এবং এই জন্য আমার মনে হয় এটা অনেকটা সাইকোলজিক্যাল ক্রোধ প্রকাশ করা। যেমন আমি এই ফাঁকে একটি প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি নিজেই বিষয়টি উল্লেখ করেছেন, সামরিক কী ধরনের চুক্তি তারা করেছে আওয়ামী লীগ সরকারের সঙ্গে, শুধু সামরিক চুক্তি নয়, ট্রানজিট চুক্তি থেকে শুরু করে সোকল্ড ট্রানজিট চুক্তি, অনেকে বলেন যেটা করিডোর চুক্তি, এই ধরনের আর কি কি গোপন চুক্তি হয়েছে, সেটা কি বর্তমান সরকার সবার সামনে আনতে পারে কিনা, যদি করে থাকে? হ্যাঁ, অবশ্যই আনতে হবে। কেননা বর্তমান সরকার তার যে বিশাল দায়িত্ব সামনে রয়েছে, দেশের নিরাপত্তা প্রক্রিয়াকে একেবারেই নিজের নিয়ন্ত্রণে আনতে পারা, সেটা করতে হলে তো আগেকার সরকার যেসব গোপন ইয়েগুলো করেছে, এবং সেগুলো কোনো পার্লামেন্টই তো সত্যিকার অর্থে ছিল না, পার্লামেন্টে আলোচনা করতে হয়, একটা বিরোধী দলের সদস্যদের সাথে তাদের মত নিতে হয়, অ্যাবসলিউটলি এগুলো পাইরেসি বলা যায় একটা এক ধরনের। এবং সেটা সামনে আসাটা অনিবার্য। আমরা যে ইন্ডিকেশনসগুলো এখন দেখতে পাচ্ছি, আমি তো খুবই আশান্বিত যে নিরাপত্তা বিষয়ে একজন খুবই দায়িত্বশীল একজন সেনাবাহিনী অফিসার দায়িত্ব নিয়েছে, জেনারেল হাফিজ, ইজ ভেরি প্রফেশনাল। তারপর বিদেশের আপনার এই যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় যে ভদ্রলোক এসছে গত 2 দিন আগে, ইজ অ্যান এক্সেলেন্ট চয়েস, খুবই কাজেই আমাদের প্রফেশনাল কম্পিটেন্স কিন্তু এই সরকারের যা রয়েছে, সেটা অবশ্যই আপনার এই সব ভারত এখন যেভাবে রিয়্যাক্ট করছে, এই যে এই ধরনের কথা বলছে,
তা এই ফ্যাক্টগুলো সামনে তুলে ধরতে হবে। তখন ভারতের কাছে একেবারে মানে আর ভারতের আর কিছু লুকাবার বা অভিনয় করার কিছু থাকবে না। রাজনাথ সিং যেভাবে বলছে যে আমরা যদি বাংলাদেশে সেখানে হস্তক্ষেপ করতে হয়, কি হস্তক্ষেপ? তারা বলছে যে এখানে নাকি মাইনরিটিসদেরকে ইনসিকিউর অবস্থায় ফেলা হয়েছে। তাদের বিভিন্ন টেলিভিশন মিডিয়া বাংলাদেশে আসতেছে, ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের সাথে কথা বলতেছে, সরাসরি এগুলো ইন্ডিয়ার বিভিন্ন আমার এই প্রসঙ্গে জায়গায়। একটা প্রশ্ন থাকবে, মোদি বাইডেনের ফোন আলাপ প্রসঙ্গে আমি আসবো আপনার কাছে। জেনারেল আমিনুল করিম, আপনি মোটামুটি সংক্ষেপে জিও স্ট্র্যাটেজিক্যাল বিভিন্ন সাইট প্রথমেই তুলে ধরেছেন। আপনি কি একটু ক্লিয়ার করবেন যারা অপ্রত্যাশিত জিনিস বলতে কি বোঝাচ্ছে? যেহেতু রাজনাথ সিং বলেছেন যে ভবিষ্যতে ভারত যেসব সমস্যার মুখে পড়তে পারে তা বিবেচনায় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। কি ধরনের চ্যালেঞ্জ তারা মনে করছে বাংলাদেশের প্রেক্ষাপটে? আমি মনে করি এটা চীনকে তারা করতেছে, নির্দেশিত করতেছে। চীনের দিকে তারা ডাইরেকশন দেখাচ্ছে আর কি। বিকজ চীন ইজ ভেরি অ্যাক্টিভ ইন দ্য বে অফ বেঙ্গল। আর অরুণাচল প্রদেশের তো সমস্যা তো আছেই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে স্যার যেটা বললেন, ওই যে পাকশি থেকে যেটা রেল করিডোর যেটা নিবে হাসিমারা কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান বেস, এয়ারফোর্স, ভেরি ইম্পর্টেন্ট। ওখান থেকে অরুণাচল প্রদেশ জাস্ট 150 কিলোমিটার দূরে। এটা চায়না কোনোদিন মেনে নিবে না। আমি আমার সোর্স থেকে আমি যতটুকু শুনেছি, আমি পিএলএ জেনারেল করে বলবো, তারা বলছে এটা যদি বাংলাদেশ অ্যালাউ করে, বিকজ দিস ইজ গোয়িং টু ডাইরেক্টলি হিট চাইনিজ বর্ডার, অরুণাচল প্রদেশ। এবং তারা তো এখন যুদ্ধ করেছেন 1962 সালে। এবং এখানে কিন্তু ইন্ডিয়ান স্পেশাল কমান্ড তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ড কিন্তু এখন দুটা হয়ে গেছে। ফর অরুণাচল প্রদেশ তারা একটা আলাদা কমান্ড করেছে, যেটা 1971 একটা ছিল ইস্টার্ন কমান্ড, যেটা ক্যালকাটাতে ছিল। ওটা এখনও আছে, দ্যাট ইজ মেন্ট ফর বাংলাদেশ অ্যান্ড চায়না অলসো, বাট অনলি ফর অরুণাচল প্রদেশ দে হ্যাভ ডেডিকেটেড কমান্ড। এখন কিন্তু তাদের কমান্ডে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। এখন তাদের কমান্ডে আর্মি, নেভি, এয়ারফোর্স একসঙ্গে থাকে, আমেরিকান সিস্টেমে কাজ করে। কাজেই এখানে তারা চায়না যদি ঢুকে যায় এবং বাংলাদেশের উপর তাদের দখল, যেমন মায়ানমারের উপর কন্ট্রোল হারাই গেছে ইন্ডিয়া ঢুকতেই পারতেছে না ওখানে। আরাকান আর্মির কোনো কন্ট্রোল নাই। চীন আর আমেরিকা খেলা সেখানে, এখানে চীন আমেরিকা খেলতেছে, ওখানে বে অফ বেঙ্গল নিয়ে খেলতেছে, এটা আছে। আর স্যার যেটা বললেন, ইয়েস আই এগ্রি, এরা তো ফেল করলো। দ্য এন্টায়ার ইনভেস্টমেন্ট হ্যাজ টোটালি ফেল, মেজারেবলি ফেল। এত ইনভেস্টমেন্ট করলো 15-20 বছর তার এখানে। ওরা তো বলছে যে বাংলাদেশকে আমাদের এটাতে বাইরে যেতে দেবো না। এটা তাদের ইন্ডিয়ান আর্মি চিফ ডাইরেক্টলি বলছে, এটা ওপেনলি বলছে। আমি স্পষ্ট খেলেছি, ওই যে নামটা ভুলে গেলাম, মিস্টার রয়, জেনারেল রয় ক্লিয়ারলি বলছে, উইল নেভার অ্যালাউ বাংলাদেশ টু গো আউট অফ আর রেডার। এটা রেডারের বাইরে চলে যাচ্ছে, এটা তারা মেনে নিতে পারতেছে না। এবং ওই যে দোবাল, যে তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাকে হিজ আন্ডার তো মানে রেস্ট অফ বিজেপি গভর্নমেন্ট, যে তুমি কী করলা, এটা পুরো থমকে পড়লো একদম। সে বিগ ব্লান্ডার ফর ইন্ডিয়ান ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্যাল এলিটস, সো টু সে, অল দি ফরেন সাউথ ব্লক। তারা তো সব জায়গায় ফেল করছে। এটি কি তাদের মানে যে অধ্যত্ত সব জায়গায় দেখাচ্ছে এবং অহমিকা প্রকাশ পাচ্ছে, এই ফেলুয়ারের কারণগুলো কি আসলে? তাদের তো রত অনেক বেশি শক্তিশালী। খুবই ভালো একটা পয়েন্ট আপনি রেজ করছেন, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। লেটস ডু একটা সার্ভে করি আমরা। দেখেন, পাকিস্তান তো ওদের চিরকালের শত্রু, চায়না তো চিরকালের শত্রু, নেপাল, ভুটান ছিল, তারা কিন্তু ডেমোক্রেসিতে চলে আসছে। আমি কালকে একটা টক শোতে বলতেছিলাম আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের সাথে, দেখেন এটা ছিল মোনার্কি, তারা ডেমোক্রেসিতে আসছে। ইউ হ্যাভ ফেল টু হারবার দেম। বাংলাদেশ ওয়াজ ট্রাইং ফর ডেমোক্রেসি, তোমরা ফেল করলা। মায়ানমারকে, মালদ্বীপে তুমি ফেল করলা, শ্রীলঙ্কায় ফেল করলা। ইউ আর দি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। তো তুমি কী করলা? এই ভ্যালুসটাকে তুমি ধরে রাখতে পারলে না। আমেরিকান তো ডেমোক্রেসির কথাই বলে, তো তুমি তো সবাইকে ডেমোক্রেসি নিয়ে মিলেমিশে থাকতে পারতা, এটা ডেমোক্রেটিক ইউনিয়ন হতে পারতো, এবং সেটা তুমি লিডার থাকতে পারতা। তুমি হয়তো সবাইকে ছেড়ে দিলা, এভরিবডি আউট অফ ইউর অরবিট। ইউ হ্যাভ ফেল মেজারেবলি, পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, মিলিটারিলি অলসো। অ্যান্ড আপনি ডাইরেক্ট মিলিটারি ইন্টারভেনশন করে বাংলাদেশকে এখন কিছু করতে পারবে না। বাট আমাদের প্রিপারেশন নিতে হবে, আমাদের প্রিপারেশন অবশ্যই নিতে হবে। উই হ্যাভ এ লার্জ আর্মি টুডে অ্যান্ড উই হ্যাভ এ হিউজ প্যারামিলিটারি ফোর্সেস। আমাদের কিছু সাইডে দুর্বলতা আছে, ফাইন, বাট আমাদের প্রিপারেশন নিতে হবে। আমরা প্রিপারেশন নিতে হবে, অথবা আমরা কতখানি প্রস্তুত, মানে এই অ্যাটাকটা আসলে যদি তারা যে ইঙ্গিত দিচ্ছে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন এই যুদ্ধটা আসলে কোন পর্যায়ে হবে, কি করবে? আপনি বলছেন যে এরকম কিছু করবে না, কিন্তু আপনি আবারও বলছেন যে না করলেও এটা ছোটভাবে নেওয়ার কোনো কারণ নেই, সুযোগ নেই। তাহলে আমরা কি আমাদের জায়গা থেকে প্রস্তুত
অথবা কতখানি প্রস্তুত হতে পারি? প্রস্তুতের জন্য আমাদেরকে আর হ্যাঁ, আমি একটা দেখলাম, আই ডোন্ট নো কতখানি সত্যি এটা, পাকিস্তানে নাকি আমাদের আমি কোনো একটা চ্যানেলে দেখলাম যে আমরা নাকি ওই গত বছর নাকি 12,000 টন অ্যামুনিশন চাওয়া হয়েছিল, 40,000 টন, এটা ইন্ডিয়া নাকি ধরছে 40,000 টন। এটা ইন্ডিয়ার অ্যাটেনশন ড্র করছে। ওখান থেকে ক্লিক করলো কিনা রাজনাথ সিংকে, দে হ্যাভ লট অফ মোর ইনফরমেশন দ্যাট উই হ্যাভ দেন। আর আমি তখন চাকরিতে নাই, বা আমি তো সরকারেও নাই, আমি তো ভিতরে খবর বলতে পারবো না। ওটা দেখলাম 40,000 টন, এটা তাদের স্ট্রাইক করছে। ওয়াই গেটিং 40,000 টন অ্যামুনিশন? আমি আই ডোন্ট নো কতখানি সত্য এটা, বাট দেখেছি আর কি। এখন পাকিস্তান তো আমাদের উচিত হবে এখন, আপনি যেটা প্রিপারেশনের কথা বলেন, চায়নাকে আমাদের কোর্ট করতে হবে, টার্কিকে আমাদের ধরতে হবে, মালয়েশিয়াকে ধরতে হবে, ইন্দোনেশিয়াকে ধরতে হবে। পাকিস্তান যদি আসলো ভেরি গুড। আর আমাদের নিজস্ব সেলফ রিলায়েন্ট মিলিটারি তৈরি করতে হবে, প্যারামিলিটারি ফোর্সকে স্ট্রং করতে হবে। এই যে আমাদের ছাত্ররা আজকে কত বড় একটা বিপ্লব করলো, এই ছাত্রদেরকে আমরা তৈরি করতে পারি। আমি যদি 1 লাখ ছাত্রকে রিক্রুট করি, আমাদের 10টা এরিয়া আছে, আমাদের আর্মি মিলিটারিটাকে আমাদের 10 ভাগে ভাগ করা হয়েছে, 10টা এরিয়া হেডকোয়ার্টারে ভাগ করা হয়েছে, মানে 10টা ডিভিশন আমাদের আছে। 10টা ডিভিশন ইজ এ হিউজ ফোর্স, বাট প্রথম কথা হলো ট্রেনিং করতে হবে। প্রস্তুতিটা খুব বড় জিনিস। আর্মিতে ইকুইপমেন্ট থাকলে হবে না, প্রস্তুতি বড় জিনিস। বাট এখন আমাদের আর্মি ছড়ায় ছিটে আছে, এটা কিন্তু একটা আমরা ভালনারেবল পজিশনে আছি। আমি বলবো গভর্নমেন্টকে যত তাড়াতাড়ি আর্মিকে উইথড্র করে নিয়ে যতটুকু পারা যায়, সব সম্ভব হবে না, আর্মিকে আপনার মোবিলাইজ করতে হবে এবং ট্রেনিং করাতে হবে। কালেকটিভ ট্রেনিং বলি, এটা জয়েন্ট ট্রেনিং বলি আর কি আমি এটাকে। অধ্যাপক শাহিদুজ্জামান, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে? যেহেতু চীনই মূল টার্গেট এবং সেটিকে কেন্দ্র করে নিরাপত্তার বিভিন্ন বিষয়ে বললেন জেনারেল আমিনুল করিম, যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে? এই একটা এরিয়া দেখেন, যুক্তরাষ্ট্র, যেটা আমি বলবো যে আমরা অনেক নেগলেক্ট করেছি, সামরিক সহযোগিতা, কৌশলগত সহযোগিতা। যুক্তরাষ্ট্র অনেকভাবে এটা তো গত রেজিম যে ছিল 15 বছর, তাদেরই কারণে হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সাথে কোনো সহযোগিতা, গভীর সহযোগিতায় যেতে যায়নি, কারণ ভারত সেটা কখনো চায়নি। ভারত সবসময় চেয়েছে যে এটা বাংলাদেশ তার বলয়ে থাকবে এবং কোনোভাবেই যেন যুক্তরাষ্ট্র এখানে প্রবেশ করতে না পারে। এটা যুক্তরাষ্ট্র খুব ভালো করেই বুঝতো, জানতো। কিন্তু এমন একটা আনফর্চুনেট বিষয় ছিল, গত রেজিমের শেষের দিকে আমরা দেখি যে যুক্তরাষ্ট্রকে বোঝানো হয় যে ভারতের সহযোগিতা চীনকে মোকাবেলা করার জন্য এটা এত বেশি প্রায়োরিটি যে সেখানে বাংলাদেশের যে গুরুত্ব সেটা ভারতের হাতে ছেড়ে দেওয়াটাই মানে বাস্তবসম্মত। বাস্তবসম্মত মানে লেসার চয়েসের মধ্যে ভারতকেই প্রিফারেন্স দেওয়া হোক। এখন আমরা দেখতে পাই যে এই যে বার্মা অ্যাক্ট, এটা ছিল, বার্মা অ্যাক্টের ব্যাপারে বাংলাদেশের সামরিক বাহিনীর কিছু বিশেষজ্ঞ রয়েছে যে তারা এটাকে একেবারেই মানে খুব একটা গুরুত্বও দেয়নি। এবং আমি আজকেই একজন বিশ্লেষকের ইন্টারপ্রিটেশন শুনলাম, সে বলছে যে এই বার্মা অ্যাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা উচিত না। ইট ইজ সো মাচ ইগনোরেন্স ইজ ব্লিস, মানে একটা অজানা। এবং এই ভদ্রলোক আবার মায়ানমারে অ্যাম্বাসাডারও ছিল এক সময়, মিলিটারি এজ। আমি অবাক, এই ট্রেন্ড হচ্ছে যে এইখানে চীনকেই সব কিছু করে দিবে, মায়ানমারে আপনার পুরাপুরি মায়ানমার কাঠমান্ডুর উপরই আস্থা রাখতে হবে। এগুলো সব যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো, এগুলো দে উইল উইদার ওয়ে, এগুলো সব কিছু অতীতের 40-50 বছরের চোখে দেখা হচ্ছে। তারা কিছুতেই এটা রিয়েলাইজ করে না, বিকজ বেশিরভাগই যে ওই সামরিক বিশেষজ্ঞরা কি করে, মায়ানমারের কাঠমান্ডুর প্রতি দুর্বল হয়ে যায়। তারা গলফ খেলে, গলফ কোর্টে সব ডিসাইডেড হয়। এখন প্রবলেম হচ্ছে, আপনি যদি কাঠমান্ডুকে একেবারে ধরে নেন যে তারা এইখানে ডমিনেট করবে, চায়না সেখানে আসবে, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই আনা যাবে না। অথচ যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সময়ের অনেকবার অতীতে প্রমাণিত মিত্র। যখন আমরা এই যে ল অফ দ্য সি, সমুদ্র সীমারেখা করছিলাম, সমস্ত রিসোর্স কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের প্রোভাইড করেছে। তারা বারবার যখন এখানে মায়ানমারের নৌবাহিনী একবার অনুপ্রবেশ করতে চেয়েছিল আমাদের সেন্ট মার্টিনের কাছাকাছি, অনেক 90-এর দশকে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বলেছে যে আমরা ডিয়েগো গার্সিয়া, তাদের নেভাল বেস, ওইখান থেকে আমরা যুক্তরাষ্ট্রের জাহাজ পাঠিয়ে দেব তোমাদেরকে হেল্পিং হ্যান্ড, এই শব্দটা করার। তাদের যুদ্ধজাহাজ এসে আমাদের সমুদ্র সীমা পাহারা দিয়েছে, মায়ানমার সাহস পায় নাই। এখন আপনাকে দেখতে হবে যে তারা গত 15 বছর ধরে স্ট্র্যাটেজিক ডায়ালগ কিছুতেই আগাইতে পারে নাই। এবং সেখানে আমার একটু মাঝখানে ছোট প্রশ্ন, যে দর্শকদের উদ্দেশ্যে যদি সহজ করে আমরা একটু জানতে চাই, ভারতেও তো উদ্দেশ্য চীনকে প্রতিরোধ করা,
চীনের যে প্রভাব বাড়ছে এই অঞ্চলে, আবার যুক্তরাষ্ট্রের টার্গেটও তাই। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটা অ্যালাই ছিল, মানে জোট ছিল, সে যেভাবে হোক পরস্পরের উপর আস্থা রাখতে চাচ্ছিল, কিন্তু যেটা বললেন আপনারা, ভারত সেটা চায়নি যুক্তরাষ্ট্র আসুক। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন তিনটে শক্তি বাংলাদেশে খেলছে অনেক আগে থেকে, ভারত, যুক্তরাষ্ট্র, চীন। এবং ভারতের কমন শত্রু চীন, যুক্তরাষ্ট্র এবং ভারতের কমন শত্রু চীন, আবার যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে এখন ডিভিশন তৈরি হয়ে গেছে। তাহলে ভারত যদি আমাদের জন্য হুমকি হয়, সেক্ষেত্রে চীন এবং যুক্তরাষ্ট্র তো মুখোমুখি, তাদের প্লেটা কি হবে বাংলাদেশে? দেখেন, চীন এবং ভারত আমার মনে হয় একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আচ্ছা। যে বে অফ বেঙ্গলে তারা যুক্তরাষ্ট্রকে আসতে দিতে চায় না। আচ্ছা, ভারত চায় যুক্তরাষ্ট্র ও ভারত মহাসাগরে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকুক, আর চীনের সাথে ভারতের ফরেন মিনিস্টার বলেই বসেছে যে আমরা দুটো অনেক প্রাচীন সভ্যতা, আমরা জানি একে অপরকে কিভাবে ডিল করতে হয়। ভারতের সাথে চীনের প্রচুর বাণিজ্য রয়েছে, এবং চীনের সাথে ভারত যে কোনো গোপন ভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে না এ কথা বলা যায় না। কারণ ভারত মনে করে যে চীন, তারপর চীনের পাশাপাশি রাশিয়ার সাথে ভারতের এখন একটা নতুন সমীকরণ হয়ে গেছে, এবং ভারত রাশিয়া থেকে যে প্রচুর প্রযুক্তি নিচ্ছে, তেল অনেক সস্তায় নিচ্ছে, এবং আমেরিকার যে স্যাংশনস সেগুলোকেও ভারত পরোয়া করে না। আমেরিকা এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম 6 মাস আগে যা ছিল, আজকের মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইলেকশন হতে যাচ্ছে সামনে, যখন পলিটিক্যাল পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট ইজ উইক, আমলাতন্ত্র আর ডিফেন্স ডিপার্টমেন্ট এখন কিন্তু আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে। এখন আমেরিকান ডিসিশন মেকিংয়ে দে আর ফার্ম অ্যাবাউট দেয়ার কমিটমেন্ট টু বাংলাদেশ। কোনোভাবেই ভারত যে বারবার প্রচেষ্টা নিচ্ছে বাংলাদেশের অবস্থানকে উইক করে নিতে, এখানে আমেরিকা কখনো কনভিন্সড হবে না আমরা আশা করতে পারি, যদিও বারবার ভারত নিজেই এটা স্বীকার করছে। এখন আমাদের যেটা উচিত হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যে এই সরকার এখন ক্ষমতা নিয়েছে, আমাদের অনেকটা এখন নতুন স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ আসছে। আমেরিকার সাথে আরো গভীরভাবে নিউক্লিয়ার ডক্ট্রিনস, তারপর আপনার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে আমেরিকার সাথে সহযোগিতা বাড়ানো, এমনকি মায়ানমারের এই রাখাইন অঞ্চলটাকে যদি বাংলাদেশের একটা নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠা করতে হয়, আমি বলছি না যে সেখানে সামরিক হস্তক্ষেপ, আমি বলছি আরাকান আর্মি যদি আমাদের সাথে অসহযোগিতা করে, আরাকান আর্মি যদি আমাদেরকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে টাল বাহানা করে এবং বারবার একটা ডার্টি গেম খেলে, যেটা খুব সম্ভাবনা রয়েছে, আরাকান আর্মির এই নেচার আমরা জানি, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালাই হতে পারে। আমরা আলোচনায় ফিরবে একটা ছোট্ট বিরতির পরে। দর্শক ফিরছে খুব শিগগিরই, নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আমন্ত্রণ আরও একবার 21 রাতে। দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেহেতু আপনারা জানেন যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যেই বক্তব্যটি দিয়েছেন সেটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক। আমি সেই জায়গা থেকে এখন প্রশ্ন জেনারেল আমিনুল করিম, আমরা তো এগুলো দেখলাম যে স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো কোনো সরকারের পক্ষ থেকে ভারতকে একটা কড়া প্রতিবাদ জানানো হলো। স্বর্ণা দাস মৌলভীবাজারে সীমান্তে, কলাউড়া সীমান্তে তাকে বিএসএফের গুলিতে মানে নিহত হতে হয়েছে, সেইটিকে কেন্দ্র করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কড়া প্রতিবাদ জানিয়েছে। এবং একই সঙ্গে গত কয়েকদিন আগে ভারতের দুটি নৌকা আমাদের জলসীমানায় পৌঁছে গিয়েছিল, সেখানে 5 জন ভারতীয় ছিল, সে 5 জনকে আটক করেছে বিজিবি। তারা বারবার ফেরত চাচ্ছিল, কিন্তু ভারত এরই মধ্যে অসংখ্যবার এই ধরনের ইন্টারন্যাশনাল ল তারা ভায়োলেট করেছে, যার কারণে এই সরকার এই সময়ে ওই 5 জনকে ফেরত দেওয়া হয়নি, বাংলাদেশ পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয় তো রয়েছেই। সব কিছু মিলিয়েই কি ভারত বাংলাদেশকে এখন হুমকি মনে করছে, যে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াচ্ছে, ডেফিনেটলি। তারা দে আর কনসার্নড আমাদের, এবং সেই জায়গা থেকে এই হুমকি কিনা।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওটা ইউ আর ভেরি রাইট, আপনার পয়েন্ট ইজ অ্যাবসলিউটলি রাইট, আই টোটালি এগ্রি ইউর আইডিয়া। আচ্ছা, বিফোর দ্যাট আমি একটু প্রফেসর শহীদুজ্জামান একটা পয়েন্ট রেজ করেছিলাম, বার্মা অ্যাক্টটা কিন্তু ইজ ভিজিবল, ইট ইজ পটেন্ট, এখানে পয়েন্ট দেওয়া আছে, 15টা পয়েন্ট দেওয়া আছে, কি করবে না করবে সমস্ত। সেক্রেটারি ব্লিংকেনকে পুরো অথরিটি দেওয়া হয়েছে, ইউএসএকে অথরিটি দেওয়া হয়েছে, মানি ওখানে দেওয়া হচ্ছে, এখন নন লেথালি ওয়েপেন ইউজ করা হবে এটাও বলা হয়েছে, নন লেথাল করলে কে চেক করবে এটা। There are, you know, they mean business in Myanmar. এটা নিয়ে কেউ কিছু বলার কোনো কারণ নেই, আমি এটা পুরো থর স্টাডি করছি, I have seen it is very and they have a master plan, big master plan. আমি জিনিসটা একটু স্যারকে আমি রিইনফোর্স করলাম আর কি, আর কিছু না। এখন এই যে পয়েন্ট আপনি বলতেছেন, আই এম ভেরি হ্যাপি। আপনি কি জানেন আমাদের বিজেপি যে বিগ ফোর্স টুডে, এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু এই ফোর্সটাকে ইনার্ট করে রাখা হয়েছিল, তাদেরকে আদেশ দেওয়া হচ্ছিল না, বিএসএফ কিল করে আমরা কিছু করি না, বিকজ তাদের বলে তোমার চুপচাপ থাকবে, কিছু করবে না। আমাদের বিজেপি বিডিআর, আমি বিডিআর বলতে পছন্দ করি, বিডিআর ঘটনার পরপরই আমার চাকরি চলে গেছিলো, আই ওয়াজ প্রিম্যাচুয়ারলি রিটায়ার্ড, দ্যাটস ওকে। বাট বিজেপি ইজ এ বিগ ফোর্স টুডে, আপনি জানেন না, আমাদের ওখানে উই হ্যাভ মটার্স in the BOP itself, we have concrete bunkers, এবং হিউজ এখন রিজিওনাল কমান্ড করা হচ্ছে বিজেপির আন্ডারে। আচ্ছা আচ্ছা, আমরা কেন পিঠ প্রদর্শন করব? এই জাতি 71 যুদ্ধ করছে, এই জাতি কোনো জায়গাতেই আমরা মেনে নিচ্ছি, হ্যাঁ আমাদের সমস্যা আছে ইন্টারনাল, দ্যাটস ওকে, আমাদের লোক বেশি, সম্পদ কম, জায়গা ছোট, ক্র্যাম্পড হয়ে গেছে জিনিসপত্র, দ্যাট ইজ ওকে, আমাদের ক্লাইমেট প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে, অবশ্যই আছে, আনএমপ্লয়মেন্ট রেট বেশি, ওগুলো ইন্টারনাল ব্যাপার। বাট আই এম ভেরি হ্যাপি, দ্য ফার্স্ট টাইম আফটার লং টাইম, এবং মেবি আফটার 20 years আমরা একটা ফর্মাল ইয়ে করেছি, মানে প্রতিবাদ করেছি এই সন্ন্যাস দাসের ব্যাপারে। ফেলেনের ব্যাপারে কিছু করিনি আমরা, রাইট, সেটা তো আরো নৃশংস ছিল, আরো সাংঘাতিক ছিল এটা। আই কাম ফ্রম চাঁপাইনবাবগঞ্জ, আমার বর্ডারে প্রায় দিনই একটা না দুটা মরতেছে, শিবগঞ্জে, ভোলাহাটে এলে কোনো খবর নাই। অথচ যখন বিডিআর ছিল, আমি স্টুডেন্ট লাইফে দেখছি, দে নেভার লেফট ইট। এই যে ইয়েতে আপনার কুমিল্লাতে, ওরা একটা মারলে বিজেপি আমাদের বিডিআর 3টাকে ফেলা দিত। আচ্ছা, এখানে আমি আরেকটা পয়েন্ট আমার হঠাৎ করে মনে পড়লো, এই যে আপনি যেটা বললেন, ইফ ইউ রিমেম্বার, ওই যে জেনারেল ফজলুর রহমান বিডিআর থাকতে যে আমাদের পাদুয়া যে অপারেশনটা হয়েছিল না, ওই অপারেশনের পরে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার বিএসএফ সদস্যকে হত্যা করা, অনেকে মারা গেছিল। হ্যাঁ, ভিতরের খবর আরো ভয়াবহ, ওটা আমি অফিসিয়ালি বলতে চাচ্ছি না। জি, বললে সমস্যা কি এখন? আমার তো অনেকে বলে আমি সোর্স না থাকলে বলা ঠিক না, বাট আমি ভিতরের খবর তো ওটা বলতে পারি না। তার ইমিডিয়েটলি কিছুদিন পরে ওদের ডিফেন্স মিনিস্টার ছিলেন, হি ইজ এ রিটায়ার্ড মেজর ইন ইন্ডিয়ান আর্মি, হি সেড উইল টেক রিভেঞ্জ। He made a statement in the parliament, and they took revenge with our BDR in 2009 in February in Pilkhana. The main business. কাজে রাজনাথের অনিনটাকে আমরা অত সহজে নিতে পারি না। এবং অনেকে তো বলেন, আপনাদের মতো যারা বিশ্লেষক রয়েছেন তাদের অনেকে বলেন যে পাদুয়াতে যে বিএসএফ বিডিআর যে সংঘর্ষ, তাতে বিডিআর যে একটা চরম প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল এবং অনেকখানি সফলও হয়েছিল, তারই একটা মানে ক্ষোভের বহিঃপ্রকাশ, প্রতিহিংসা পরায়ণ হয় বিডিআর হত্যাকাণ্ডের পিছনে কাজ করেছে। প্রিসাইজলি আমাদেরকে শক্ত হতে হবে। আমাদের ফরেন মিনিস্ট্রি বিকাম এ টোটাল ইনঅ্যাটেড মিনিস্ট্রি হয়ে গেছিল। ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে ডেকে যে একটু বলবে যে তুমি ভাই এত লোক মানুষ কিছু করো, দে নেভার কল হিম। হোয়ার মায়ানমারে এত কিছু হলে ওই মায়ানমার অ্যাম্বাসেডার ডাকতে, বিকজ উইক। পাকিস্তানে কিছু একটা হলে পাকিস্তান অ্যাম্বাসেডার ডেকে ওয়ার্নিং দিয়ে দেয়। আপনাকে শোনেন, অ্যাপিজমেন্ট ইজ নেভার এ গুড ফরেন পলিসি। উই আর ফলোইং এ পলিসি অফ অ্যাপিজমেন্ট ইন রেসপেক্ট অফ ইন্ডিয়া ইজ নেভার এ গুড পলিসি। ব্যালেন্সিং যেমন একটা ট্রিকি পলিসি, মানে ব্যালেন্সিং করাটা, বাট অ্যাপিজমেন্ট ইজ দ্যাট ইউ আর এ সেলফ ডিফিটিং নেশন, ইউ আর নট এ সেলফ রেসপেক্টিং নেশন। এটা আমরা দেখানো কোনো মানে ছিল না। আমাদের 18 কোটি লোক, জাগ্রত লোক, এই ছাত্ররা কী না করলো আমাদের, ক্যান ইউ ইমাজিন হোয়াট দে হ্যাভ ডান। কিন্তু ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্টটা বুঝতে চাচ্ছে না, এটাকে তারা বলছে আর্মি হ্যাজ টেকেন ওভার দ্য পাওয়ার। ভেরি রং ওয়ে অফ ইন্টারপ্রিটেশন। ছাত্ররা করেছে এটা, জেনারেশন জেডরা করেছে এটা, সিম্পল অ্যাজ দ্যাট। ক্যালকাটায় তারা এটা ফলো করতেছে। আমাদের গান এই যে গান সুন্দর ক্যালকাটাতে তারা গাইতেছে সুন্দর করে। উই হ্যাভ ইনফ্লুয়েন্স দেম, উই হ্যাভ বিকাম ইনফ্লুয়েন্সার টু ইন্ডিয়ান কালচার। ক্যালকাটাতে তারা আমাদের ফলো করতেছে। ইন্ডিয়ান চিফ জাস্টিস হ্যাজ প্রেজ আমাদের জেনারেশন জেডের অ্যাক্টিভিটিস। চিফ জাস্টিস ইজ এ ভেরি হাইলি কোয়ালিফাইড পার্সন, ইজ এ PhD ফ্রম হার্ভার্ড, ইজ এ মাস্টার্স ফ্রম হার্ভার্ড। আই এম এ ফ্যান অফ হিম। সুন্দর কথা বলেন, উনি আমাদের প্রেজ করছেন আমাদের এই জেনারেশন জেডকে। কাজে আমাদেরকে শক্ত থাকতে হবে। হ্যাঁ, তাই বলে আমরা যুদ্ধ করতে যাব না, নিশ্চয়ই না। উইল নট বি অফেন্সিভ। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, তাদের সাথে ভালো সম্পর্ক চাই। বাট তুমি আমাদের কত মারবা, কত সহ্য করবো? 10টা ডিভিশন আর্মি আমাদের, 10টা ডিভিশন আর্মি, 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 10টা ডিভি
আমাদের নেভি এখন সাবমেরিন আছে আমাদের, আমরা নিজস্ব জাহাজ তৈরি করতে পারি, এয়ারফোর্সে আমরা এয়ার ডিফেন্স সিস্টেম আমরা নিয়ে আসছি, অনেক আরও আনতে হবে। তারপরে কথা হবে, এখন 75 উই হ্যাড অনলি 1 ডিভিশন আর্মি, টুডে উই হ্যাভ 10 ডিভিশন আর্মি। এটা কি চারটিখানি কথা না? হ্যাঁ, সেই আর কি বলবো, ট্রেনিং করাতে হবে। হ্যাঁ প্লিজ। অধ্যাপক শাহিদুজ্জামান, যেটি সংখ্যালঘুদের প্রসঙ্গটি আপনি টেনেছিলেন, যেভাবে তারা ফলাও করে প্রচার করছে, গুজব ছড়াচ্ছে ভারতের পক্ষ থেকে, বাইডেন মোদির যে ফোন আলাপ গত 26শে আগস্ট, সেখানে সংখ্যালঘু প্রসঙ্গটি টেনেছিলেন নরেন্দ্র মোদী, এবং তিনি বলেছিলেন যে বিশেষভাবে হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে, এটা তিনি এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন। এবং আমরা দেখলাম যে তার আগে থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের অপপ্রচার চলছে, ট্র্যাডিশনাল মিডিয়া, নন ট্র্যাডিশনাল মিডিয়ায়। এই যে তাদের যে অপপ্রচার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, এবং এটা কি তারই একটি ধারাবাহিকতা যেটি রাজনাথ সিং বললেন, এবং এটা কি আমরা কি কোনো ধরনের উস্কানি পেতে পারি কিনা এখান থেকে, মানে তিনি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন কিনা? হ্যাঁ, এটা বলতেছে, এটা একটা অজুহাত মাত্র। তারা ওই তাদের ফরেন মিনিস্টার একবার একটা ওয়েস্টার্ন জার্নালিস্টকে এটাও বলেছে যে বাংলাদেশের সৃষ্টিটাই নাকি পাপ। এই কথা বলেছে 2 মাস আগে একটা ওয়েস্টার্ন জার্নালিস্টকে, কেননা এটা তাদের ওই উত্তর পূর্ব ভারতের নিরাপত্তাকে রক্ষা করতে বিঘ্নিত করছে বাংলাদেশ। এই ধরনের কথা একটা সিটিং ফরেন মিনিস্টার, যখন এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তাদের এত ভালো সম্পর্ক, ওই পরিস্থিতিতে ফরেন মিনিস্টার এই ধরনের কথা বলছে, এটা কত আনফর্চুনেট। এটা আসল চিন্তাধারা, আসল মেন্টালিটি বোঝা যায়। এখন তারা তাদের ইয়েটা ছিল এই যে তারা ওই উত্তর দিকে প্রায় 30 মাইল, এটা জেনারেল বলছে, ওদের একজন জাসওয়াল নাকি মেজর জেনারেল, কিছুদিন আগেই তিনি টেলিভিশনে প্রায় আসেন এবং ইন্টেলিজেন্সের একজন কর্মকর্তা ছিলেন। তিনি বলেছেন যে তাদের 2টা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, একটা হচ্ছে যে ওয়েট করা 6 মাসেই এই গভর্নমেন্ট নাকি কলাপস করবে, আরেকটা সেকেন্ডটা হচ্ছে কি জানি নাম ওই ভদ্রলোকের, ভুলে গেলাম। সেকেন্ডটা হচ্ছে যে 30 কিলোমিটার আরো ওই উত্তরের শিলিগুড়ি করিডোর দখল করে নিয়ে তারপর তারা এই হিন্দুদের সব মেরে ফেলতেছে, হিন্দুদেরকে নিয়ে ওইখানে বসাবে। এবং এটা কি মডেল হবে, ওই যে রাশিয়া যে জর্জিয়ার একটা অংশ আবখাজিয়া দখল করছে, সেখানে রাশিয়ান স্পিকিং জর্জিয়ানদের এনে বসায়, ওইটা এখন রাশিয়া বলে যে এটা আমাদের অংশ। তো সে এই ভদ্রলোক মেজর জেনারেল এই রাশিয়ান মডেলের কথা মেনশন করছে যে এরকমভাবে আমরা 30 মাইল যদি নিয়ে নেই, এটা তাদের অনেক মিলিটারি এক্সপার্টরা এই ধরনের কথা বলছে, এটা সে তুলে ধরছে একটা ইয়েতে। এখন এই ধরনের সিচুয়েশন, আমি আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, এটা রিসেন্ট খবর একেবারে, ভারতের যে অখিল ভারত হিন্দু মহাসভা, তারা একটা হুমকি দিয়েছে এই 19 সেপ্টেম্বর থেকে ভারতে আমাদের ক্রিকেট টিম যাচ্ছে, সেখানে T20 সিরিজ আছে, টেস্ট সিরিজ রয়েছে, চেন্নাইতে সম্ভবত 27 সেপ্টেম্বর খেলা হবে, সেখানকার ভেন্যুতে পিচ গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে খেলে, বিকজ অফ তারা বলছে যে এখানে অস্বাভাবিক পরিমাণ হিন্দু নির্যাতন করা হচ্ছে। পুরানো খেলা, হ্যাঁ পুরানো খেলা। আমরা কি একটার সঙ্গে আরেকটা মিলাবো কিনা? এখনো আর্লি, আরো একটু পরে বোঝা যাবে। ভারত যদি রিঅ্যাসুরেন্স দেয় যে তারা সিকিউরিটি এনশিওর করবে, তাহলে হয়তো আমাদের টিম যাবে, কারণ আমরা খেলতে চাই ওদের সাথে, টেস্ট ম্যাচ খেলে ওদেরকে আমরা পরাজিত করতে চাই, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। এখন আমি যেটা বলছিলাম যে হিন্দুদের ব্যাপারটা এখানে করছে, এটা একটা ধারাবাহিক অপপ্রচার, এটা খুব প্ল্যান্ড, বুঝছেন? এটা আগে তারা যে কাজটা করেছিল ওই হাসিনা রেজিমের সময়, এখানে অনুপ্রবেশ করে তাদের সেনাবাহিনী, তাদের শুটাররা এসে ঢাকায় অংশগ্রহণ করছে, এই যে পুরা ব্যাপারটা ছড়ায় যাবে, জানাজানি হয়ে যাবে, সেটাকে কাউন্টার করার জন্য ওই যে বলে না একটা সামরিক নীতি যে অফেন্স ইজ দ্য বেস্ট মিনস অফ ডিফেন্স, দে টুক দ্য অফেন্স। কি অফেন্স? যে হায় হায় এখানে সব হিন্দু মেরে ফেলতেছে, হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইট ইজ অল বোগাস। আর ওদের সবচেয়ে বড়, এই দেশে হিন্দুরা তো তাদের নাগরিক না, এই দেশে হিন্দুরা তো আমাদের নাগরিক। সেটাই আমাদের হিন্দুরাই বলে যে আমাদের শত্রু হচ্ছে ভারতীয় হিন্দু, এটা খুব সুন্দর কথা। বাংলাদেশে আমাদের কোনো শত্রু নেই, এটা ওরা আমাদের এরাই বলছে, অনেক ছেলেমেয়েরা বলছে যে ভারতীয় হিন্দুরাই আমাদেরকে ভিকটিমের অবস্থানে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে বানাতে চায়, দেখতে চায়। আমরা তা না, আমরা বাংলাদেশে আত্মসম্মান নিয়ে ভালো আছি। এটা কিন্তু অনেক ঢাকা শহরে ওরা সবাই অনেকেই বলে। এখন কেউ যদি বাইরে থেকে কিছু
হয়ে থাকে সেটা কিন্তু ভারতীয় এই প্রোপাগ্যান্ডা কাজ করে নাই, কেননা ভারত একটা জিনিস মিসরিড করেছে যে এখানে বিদেশি এমবেসিগুলা তাদেরও ইন্টেলিজেন্স রয়েছে, প্রত্যেকটা ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স সোর্স তারা ভালো করে সব যাচাই করে দেখছে। তারা এমনকি সাউথ এশিয়ান যারা নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তাদেরও এমবেসিগুলো এখানে সব they refuse to buy the Indian argument. তারা একেবারে মানে কোনো পাত্তাই দেয় নাই ভারতীয় এই ষড়যন্ত্রকে। এই জন্য আমি বলি যে ভারতের এই পুরো ফেলিওর হয়েছে। তারা যেটা বলছে যে এখানে জেনোসাইড হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, জেনারেল করিম ভালোই বলছে যে তা জেনোসাইডটা একটা হয়েছে, কিন্তু হিন্দু জেনোসাইড হচ্ছে নিশ্চয়ই হয় নাই, হয়েছে অন্য দিক থেকে। and it will be proven যে ইন্ডিয়ান শার্প শুটারস এসে ইনডিসক্রিমিনেট আমাকে, আমি বলবো না, আমার সামনে এক ভদ্রলোক, তিনি ওই ওই যে যাত্রাবাড়ির ওইখানে থাকেন, এখানকার একটা প্রসিদ্ধ ক্লাবে আমি সাঁতার কাটতে, ওনার চেহারা এই 4-5 তারিখের দিকে, মুখের অভিব্যক্তি, ভদ্রলোক একেবারে চোখ তার এত বড় পাথরের মতো, বলে ভাই খুব আস্তে আস্তে বলে আমি আমার নিজের চোখে দেখলাম গাড়ি থেকে নামছে 10-15 জন, নেমে সাথে সাথে গুলি করা, একটা মেইন রোড থেকে গুলি করে করে তাড়াতাড়ি ঢুকে গেছে, কিন্তু এমনভাবে তারা গুলি করলো আমি 6 তলার থেকে দেখতে পাইছি, এদেরকে বাংলাদেশি মনে হয় নাই, এরা ভিনদেশি। এবং বিশ্বাস করেন তার কথা বলার সময় তার চেহারায় যে প্রচণ্ড ক্ষোভ, তার চোখের পানি প্রায়, বলে যে এটা কিভাবে সম্ভব, এইসব ভারতীয়রা এসে এরকমভাবে আমাদের মানুষ, এতগুলা মানুষ, ওই যাত্রাবাড়িতে কিন্তু অনেক লোক মারা গেছে, বুঝছেন, ওই শনি রাখা আন্দোলনের একটা হাব ছিল। হ্যাঁ, and this was probably done by foreigners. So এদের এইসব কুকীর্তি, তারা বাংলাদেশে কি করতে চেয়েছে, জেনোসাইডাল এইগুলো ঢাকার জন্য এখন তাদের এই অ্যাগ্রেসিভ প্রোপাগান্ডা, তারা ইচ্ছা করে আমাদেরকে অ্যাকিউজ করছে। জেনারেল আমিনুল করিম এই বিষয়টিতে বিস্ময় প্রকাশ করছে, যেটা আমি ভূমিকাতে বলছিলাম, ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্কও ভারত সরকারের, যেমন যদি স্পেসিফিক্যালি বলি যে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত, কালকে তার সাথে টক শো করলাম। আচ্ছা, তিনি নিজে বলেছেন যে নিকটতম প্রতিবেশী, ভারতের নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পরিবর্তিত যে পরিস্থিতি, এটির সঙ্গে রাশিয়া, ইউক্রেন, হামাস, ইসরায়েল মেলানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তাহলে কোন যুক্তিতে তিনি এই কথাগুলো বলছেন? এবং আপনি যেটা বলছেন যে আমাদের প্রস্তুত থাকতে হবে, সেই প্রস্তুতির জায়গা থেকে আপনি অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন, এবং অবশ্যই আমরা যুদ্ধ চাই না, এটা যেমন ঠিক। আমার প্রশ্নটি হচ্ছে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে যেটি অধ্যাপক শাহিদুজ্জামান বলছিলেন যে আমাদেরকে ইন্টারন্যাশনালি এটা একটা সম্পর্ক তৈরি করতে হবে এইগুলোকে রেজিস্ট করার জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কথা তিনি অধ্যাপক শাহিদুজ্জামান বলছিলেন। চীনকে বর্তমান সরকার নিশ্চয়ই আস্থায় নিয়ে আসতে পারে, সেটি কিভাবে? চীনের সাথে তো আমাদের তো ধরেন 77 থেকে আমাদের 75 জেনারেল জিয়া আসার পরে প্রথমেই তো উনি চীন ভিজিটে গেলেন 77-এ, অ্যান্ড উই আর ফ্লাইং টুগেদার। আমি কিন্তু প্রথম ট্রেনিং চীনে করি অ্যাজ এ লেফটেন্যান্ট, 6 মাস ছিলাম আমি, প্রথম ওখানে ছিলাম। কাজে আমাদের ট্রেনিং তখন থেকে শুরু হয়েছে, কোঅপারেশন তখন থেকে শুরু হয়েছে। অ্যান্ড চীন ইজ আওয়ার স্ট্র্যাটেজিক পার্টনার, উই হ্যাভ নো চয়েস। 80% হলে 70% আর্মামেন্ট আমরা এখন চীন থেকে প্রক্রিয়া করি, আমাদের কিছু করার নাই। বিকজ বুঝেনি তো, আমরা গরিব দেশ, ওই ফ্রেন্ডশিপ প্রাইসে আমরা জিনিসগুলো পাই। বাট এখন আমরা ডাইভার্সিফাই করতেছি, এখন আমরা ওয়েস্টার্ন ওয়েপেন পাচ্ছি, আমেরিকান ওয়েপেন কিছুটা পেয়েছি, আমাদের কোস্টগার্ড কিছু, আমাদের নেভি কিছু ওপেন পাইছে, আমাদের এয়ারফোর্স কিছু ওপেন পাইছে, এটা করছি ভালো। ইউরোপ থেকে আমরা আনতেছি। আপনি প্রশ্নটা, আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু নির্বাচনের আগে একটি খেলা ছিল, যদি আমি আরও একটু খোলাসা করে আপনার কাছে জানতে চাই, নির্বাচনের আগে যেহেতু একটা খেলা ছিল তিন শক্তির, ভারত, যুক্তরাষ্ট্র, চীনের, এখন আবার যদি আমরা মিলাচ্ছি বা অধ্যাপক শাহিদুজ্জামান বলেন যে ভারত কোনো অবস্থাতেই চাইবে না যুক্তরাষ্ট্রের এখানে একটা শক্তিশালী অবস্থা, সেক্ষেত্রে চীনের সাথে একটা হিডেন এগ্রিমেন্ট হতে পারে বা একটা অ্যালায়েন্স তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা বাংলাদেশে রয়েছে, এটা তো প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা। চীন এবং যুক্তরাষ্ট্র এখন তুমুল প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক বিশ্বে, সেহেতু এখানে এখন চীন এবং যুক্তরাষ্ট্র দুই রাষ্ট্রকেই আমাদেরকে আস্থায় নিতে গেলে আমাদের কি করা প্রয়োজন? স্বার্থ ইজ অ্যান এক্সপার্ট অন ফরেন পলিসি, বাট আমি যতটুকু বুঝি, আমার জাতীয় স্বার্থ আমার সবার আগে, মাই ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ফরমোস্ট। আমাকে বাঁচতে হবে, জাতীয় স্বার্থ সবার আগে। ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য প্রাইম, ইট ইজ পার্মানেন্ট, ন্যাশনাল ইন্টারেস্ট ইজ অলওয়েজ পার্মানেন্ট। ফ্রেন্ডশিপ আজকে আছে, কালকে নাও থাকতে পারে।
India was our good friend, very good friend in 1971. Without India's support, we could not have fought this war. But তাই বলে ইন্ডিয়া যে আজকেও বন্ধু থাকেনি তো। They have killed our people inside our territory. এটা হতে পারে না। আমরা উইল ডিরাইভ ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এভরিবডি। চায়না থেকেও নিব, ইউরোপ থেকে নিব। আমি তো বলি টার্কির সাথে আমাদের যেতে হবে। আমার টার্কির সাথে কিন্তু মিলিটারি কোঅপারেশন অনেক বেড়ে গেছে। এটা আপনি হয়তো জানেন, আমি শিওর জানেন আপনি। মালয়েশিয়া আমরা জানেন 65 ওয়ারে আমরা উইগট যখন সুকর্ণর কাছে ওই যে যদিও যখন পাকিস্তান ছিল, আসগর খান গেছিলেন এজ এ স্পেশাল সুকর্ণকে বললো যে আমাকে দাও, সাপোর্ট দাও, মিলিটারি সাপোর্ট দাও। বললো আই এম ওপেনিং মাই এন্টায়ার আর্মারি, ইউ টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট। দ্যাট ওয়াজ দি ফিলিং দে হ্যাড। তো আমাদের এগুলো কাল্টিভেট। আর এই যে রাজনাথ সিং যে এই কথাটা বলেছে, এটা আমাদের ডিপ্লোম্যাটিক্যালি তাদের এক্সপ্লেনেশন যেতে হবে। প্রথম এটা কাজ হবে। আমাদের ফরেন মিনিস্ট্রি শুড আস্ক ফর অ্যান এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা দাও। ডিপ্লোম্যাটিকে হ্যান্ডেল করতে হবে এবং আমাদের মিলিটারিকে অ্যাট দ্য সেম টাইম রেডি থাকতে হবে। মানুষজনকে উজ্জীবিত করতে হবে। আমাদের ছাত্রদেরকে উজ্জীবিত করতে হবে। আমি তো মনে করি আমাদের ছাত্ররা এখন বিরাট ফোর্স। এদেরকে দিয়ে আমরা সুন্দর একটা আর্মি তৈরি করতে পারি। মানে 1 লাখ যদি আমরা ইয়াং এনার্জেটিক স্মার্ট লোক ছেলেদেরকে নিতে পারি এবং মনে করি তাদেরকে ট্রেনিং করলাম 2 মাস 3 মাস ট্রেনিং করে আমরা 10টা এতে ভাগ করে 20,000 10,000 করে দিল বিগ ফোর্স। আমরা এটা বলি ফোর্স মাল্টিপ্লায়ার। আমাদের যে ফোর্সটা আছে সেটা মাল্টিপ্লাই করবে এবং দিস ইজ হাউ উই হ্যাভ টু মুভ। আমরা কিন্তু আমি যখন কমান্ডার ছিলাম তখন আমরা কনভেনশনাল ওয়ার এবং আনকনভেনশনাল ওয়ার একসঙ্গে কম্বাইন করতাম। ট্রেনিংটা আমরা এইভাবে করতাম। ভেরি সিরিয়াস ডেটারেন্স। আমি এই জিনিসটাই আমি যখন ইন্ডিয়াতে কোর্স করি আমি ওদেরকে এক্সপ্লেন করছিলাম, দে আর ভেরি ইন্টারেস্টেড। তোমরা কীভাবে করো এটা? বলে তোমরা আসো, উই উইল হ্যাভ স্মল টিমস অ্যান্ড উইল ডিস্টার্ব ইউ। কাজে এই ডেটারেন্সগুলো তৈরি করতে হবে। স্যার ভালো বুঝবেন, ডেটারেন্স ইজ দ্য বিগেস্ট থিং। ডেটারেন্সটা আপনার সব রকমভাবে, পিপুলস পাওয়ার ইজ এ ডেটারেন্স, মিলিটারি পাওয়ার ইজ এ ডেটারেন্স, ইকোনমি পাওয়ার ইজ ডেটারেন্স, এবং এটা আমাদের কনভে করতে হবে। ডেটারেন্স যদি আপনি কনভে না করেন এবং শত্রু যদি, আমি শত্রু বলবো না, মানে রাইভাল যদি এটা বিশ্বাস না করে তাহলে ওটা ডেটারেন্সের কাজ হবে না। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে অধ্যক্ষ সাধুজি আপনার শেষ মন্তব্য। সব কিছু দিক থেকে, সামরিক খাত থেকে বা সামরিক সেক্টর থেকে বা কূটনৈতিক জায়গা থেকে এখনই ডক্টর ইউনূস সরকারকে কী করা প্রয়োজন? প্রথম কথা হচ্ছে আমি মনে করি যে ইউনূস সরকার তার যদি এই ধরনের কোনো অ্যাপ্রোচ থেকে থাকে যে ভারতকে আহ্বান করবে যে আপনারা অতীত ভুলিতে আবার নতুন করে শুরু করেন, আপনারা যেটা উনি একবার বলেছিলেন যে জনগণের সাথে বন্ধুত্ব করতে হবে, সরকারের সাথে বন্ধুত্ব, এই ধরনের অ্যাপ্রোচ কিন্তু সভ্য দেশের সাথে সম্ভব। কিন্তু ভারতে এখন যে মৌলবাদী শাসকরা রয়েছে এরা এই ধরনের মানে ভালো কূটনীতিক শিষ্টাচারের ভাষা তারা মনে করবে দুর্বলতা। তারা ভাববে যে বাংলাদেশ এখন আস্তে আস্তে ভারতের লাইনে আসতে বাধ্য হবে। সুতরাং এই সুযোগটা তাদের দেওয়া উচিত না। আমার মনে হয় ইউনূস সাহেব যখন জাতিসংঘে যাবেন, জাতিসংঘে উনি যখন বক্তৃতা করবেন জেনারেল অ্যাসেম্বলিতে, ক্লিয়ারলি উনি বলবেন যে আমাদের যে বর্তমান যে পরিবর্তনগুলো হয়েছে এখানে সারা বিশ্বের সব দেশের কাছ থেকে আমরা সহযোগিতা, সমর্থন, সহমর্মিতা পেয়েছি। কিন্তু কোনো দেশ যদি সরাসরি ভারতের নাম না করে, কোনো দেশ যদি মনে করে যে বাংলাদেশ আবার সেই পুরনো আনুগত্যের ধারণায় ফিরে যাবে, এটা মস্ত ভুল হবে। এবং উনি একটা ইনডিরেক্ট ওয়ার্নিংও দিয়ে দেওয়া উচিত যে ভবিষ্যতে আমরা আমাদের যে সামরিক প্রস্তুতি, মেরুদণ্ড ভেঙে আমরা মেরুদণ্ড না, আমাদের যে ভবিষ্যৎ সামরিক প্রস্তুতি আমরা নেব সেখানে আমরা স্বাধীনভাবে আমরা আগের মতো আর মেরুদণ্ড স্বাধীনভাবে ভেঙে দাঁড়াবো না। দরকার হলে আমরা নিউক্লিয়ার ওয়েপনাইজেশন, আজকাল আপনার বানাইতে হয় না তো, আপনি অ্যালাই সাউথ কোরিয়া কি নিউক্লিয়ার পাওয়ার, বাট আমেরিকানসরা সেখানে রাখছে, টার্কিতে রাখছে। উই ক্যান হ্যাভ অ্যান অ্যালাই। আমরা আমেরিকার বা কোনো দেশের সাথে এমন অ্যালাই হব যে ভারত চোখ তুলে তাকাবে না। শেষ করতে হচ্ছে, আমরা নিশ্চয়ই আলোচনা আবারও করব। অনেক ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান, ধন্যবাদ জেনারেল আমিনুল করিম। দর্শক, শেষ করছি, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে সব দিক থেকে, অবশ্যই সব দিক থেকে। অনেক বেশি বিচক্ষণতার পরিচয় বর্তমান সরকার দিবে, আমরা সে প্রত্যাশা করছি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।